কে দেয় কার মাথায় টুপি, বলি কে কাকে দিচ্ছে ফাঁকি, কে চোর আর কে যে সাধু, আসল কে যে মেকি। বলবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। একটু মধু একটু তিতা, বাস্তবটা গল্পে গাথা, পাঁচমিশালি রঙ্গ নিয়ে হাসির উপহার। হাজির গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। এমন চরিত্র বড়ই বিচিত্র, তালে ডোলে ডামা ডোলে দেখো শুধু নৃত্য। এমন চরিত্র, কান চেপে শোনো শুধু, মুখ বুঝে ভাবো শুধু, চোখ বুঝে দেখো শুধু। আসবে গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, দেখবে গোপাল ভাঁড়, সেই গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়। হাজির গোপাল ভাঁড়, বলবে গোপাল ভাঁড়, হাজির গোপাল ভাঁড়। সত্যি গোপাল, তোমায় আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। কেন মহারাজ অবাক হয়ে যাচ্ছেন কেন? আমি কি কোনো প্রাসাদ, না কোনো অট্টালিকা, নাকি কোনো সমাধি? মানে মানে আমি কি কোনো শিল্পকার্য নাকি যে আমায় দেখে অবাক হবেন? সত্যি গোপাল, তুমি বড় দুর্মুখ। সত্যি কথা ওরকম সোজাসুজি স্পষ্টাস্পষ্টি বললে মানুষ ওরকম দুর্মুখী হয়, বুঝেছো? দেখো গোপাল, মুখ সামলে কথা বলবে বলছি। চোখ রাঙাবেন না, একদম চোখ রাঙাবেন না। আহা, আবার আবার শুরু করলে তো। ঝগড়া তো ওই আগে শুরু করলো। আমি শুরু করলাম নাকি? তুমিই তো প্রথম নাক গলালে। আহ, কোথায় এই চৈত্র বৈশাখ মাসে একটু মৃদুমন্দ দক্ষিণা বাতাস সেবন করব, দুটো গল্প করব তা নয়, খ্যাচর ম্যাচর খ্যাচর ম্যাচর যেন কালোয়াতি গান শুরু হলো। সত্যি পারো বটে তোমরা। তা হ্যাঁ, কি যেন বলছিলাম? ওই যে মহারাজ, সেই অবাক হবার ব্যাপারটা। হ্যাঁ সত্যি, এত বুদ্ধি কি করে পেলে বলো তো গোপাল? জানতে খুব ইচ্ছে করছে। সে অনেক কথা, বলতে সময় লাগবে। লাগুক সময়, তবু আমি শুনবো। কি বলো হে অবুচন্দ্র? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় মহারাজ, ওই গোপালের এই বুদ্ধি লাভের গল্প নিশ্চয় নিশ্চয় শুনবো। গোপাল, শুরু করো শুরু করো। বেশ, শুনুন তবে। সে অনেক দিন আগেকার কথা। আমি তখন ছোট, পাঠশালে লেখাপড়া করতে যাই। আরে নে পড়া বল, বলতো কাকস্য পরিবেদনা মানে কি? কাকস্য পরিবেদনা? হ্যাঁ, কাকস্য পরিবেদনা মানে কি বল? কাকস্য পরিবেদনা মানে কাকেরা পরিদের সাথে বসে বেদানা খাচ্ছে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। বক হয়ে দাঁড়া। আরে টেপো, গোপাল আজও আসেনি নাকি পাঠশালের দোরগোড়া থেকেই শর্টকাট মেরেছে? না পণ্ডিত মশাই, গোপাল আমার সাথে আসা তো দূরের কথা, কদিন ওকে দেখতেই পাচ্ছি না। সে কি রে? হ্যাঁ, তবে কি ওদের বাড়িতে কোনো অসুখ বিসুখ হলো নাকি? না, পাঠশাল ছুটির পর একবার গোপালদের বাড়ি যেতে হবে দেখছি। পণ্ডিত মশাই, আজ একটু তাড়াতাড়ি ছুটি দেবেন? কেন? একে আজ শিবরাত্রি, তার উপরে নন্দীদের বাড়ি রাবণবধ যাত্রাপালা আছে। ঠিক আছে, আর সব যাচ্ছিস যা, কিন্তু সাবধান, কাল পাঠশালে কেউ অনুপস্থিত যদি থাকিস বা পড়া মুখস্থ করে না আসে, তাহলে কিন্তু কপালে অশেষ দুর্গতি আছে। না পণ্ডিত মশাই, কাল আমরা ঠিকই পড়া মুখস্থ করে পাঠশালায় আসব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা সব এখন। না, আমিও যাই, দেখি গোপালের কি খবর। আমি
আমি দশানন, ত্রিভুবন আমার নামে থর হরি কম্পমান। সামান্য এক নারী তুই, বেশি বাড়াবাড়ি করলে পাঠাইব তোরে সমন সদন। বীর আমার শ্বশুর কুল, তত ঠিক বীর স্বয়ং রঘুনন্দন। আরে ও আমাদের গোপাল না? হ্যাঁ, বেটা পাঠশাল ফাঁকি দিয়ে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। দেখাচ্ছি মজা। আমারে বলিবে তোর স্বামী, তাহার পূর্বে তার যে বলিব স্বয়ং আমি। লাগছে লাগছে, ছাড় ছাড় বলছি। লাগছে হতভাগা, এখন লাগছে? বল বল, এই 3 দিন কোথায় ছিলি বল? পাঠশাল যাসনি কেন? সত্যি কথা বলবি, না হলে এই বেতের বাড়িতে আমি তোর পিঠে ছাল তুলে দেবো। হ্যাঁ হ্যাঁ বলছি বলছি। গত পরশু ছিল শুক্রবার, তা পাজিতে লেখা ছিল শুক্রবারের আকাশ জল ঝড় ভূমিকম্পে অগ্নুৎপাত যখন তখন হতে পারে, তাই সেই ভয়েতে আর পাঠশালে গেলুম না। ও আচ্ছা, তা গতকাল? গতকাল কলুদের বউটা মরলো, তা বাবা বলল রোজ রোজ যাদের তেল খাই মাঝে মধ্যে তো তাদেরও একটু তেল দিতে হয়, সেই জন্য গতকাল আমরা সবাই কলু বউয়ের অসৌচ পালন করেছিলাম। ও আচ্ছা আচ্ছা। আর আজকে? কাল রাত্রে শ্রী রামচন্দ্র স্বপ্নে তোমায় দেখা দিয়ে বোধহয় আজ এখানে দাঁড়িয়ে রাবণ বধ পালা দেখতে বলল। হ্যাঁ, এই জন্য আর আসতে পারোনি, তাই না? না মানে ঠিক তা নয়, মানে চুপ হত ছাড়া, তোর শয়তানি আমি জানি না ভেবেছিস? এই ছাতার বাঁটের বাড়ি মেরে ওরে বাবা রে, ওরে বাবা রে। তারপর যেখানেই তাকাই সেখানেই দেখি খালি নরকরটি, সব ধবধবে সাদা, যেন মনে হচ্ছে চারিদিকে বড় বড় সাদা রঙের মার্বেলের গুলি ছড়ানো। দেখে শুনে গাটা কেমন যেন শিরশির করে উঠল। তবু বুকে সাহস নিয়ে বীর পদক্ষেপে সামনের দিকে এগিয়ে চললাম। ভয়ঙ্কর কাণ্ড শুনলাম, দূর থেকে কে যেন ডাকছে, স্পষ্টভাবে নয়, ফিসফিস করে বহু দূর থেকে, ঠিক যেন হাতছানি দিয়ে কে ডাকছে। আরো কাছে আয়, আরো কাছে আয়, আয়, আয়। সকলে চলে গেলে আমি আমি উঠে চুপ করে বসলাম। এমন সময় শুনতে পেলাম ওং ধ্বনি। শব্দটা মনে হচ্ছে যেন বহু দূর থেকে আসছে। না, ব্যাপারটা একবার পরীক্ষা করে দেখতে হচ্ছে। ভয় ডর ব্যাপারটা আমার কাছে বরাবরই খুব কম, তাই শব্দটা শোনা মাত্রই তাড়াতাড়ি উঠেই দৌড়লাম শব্দটা লক্ষ্য করে। বেশ বেশ কিছু দূর গিয়ে দেখি সে এক অদ্ভুত কাণ্ড। এক সন্ন্যাসী চিতার ওপর ধ্যানমগ্ন, আর তাকে ঘিরে তার চারধারে নৃত্য করে চলেছে সেই কঙ্কালগুলো। তবু আমি নির্ভয়ে এগিয়ে চললাম সেই সাধুর দিকে। হঠাৎই চোখ মেললেন সাধু। তার চোখ দুটো দেখে মনে হলো যেন দুইটি অগ্নিকুণ্ড। ধীরে ধীরে তার সেই অগ্নিকুণ্ড চোখ দুটো ঠান্ডা হলো। দেখলাম সহাস্য বদন এক সন্ন্যাসী। মুঠো মুঠো প্রশান্তি ঝরে ঝরে পড়ছে তার চোখে মুখে। বঙ্কালী, বঙ্কালী, অর্বাচীনের দল, চুপ!
সর 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 সরে দাঁড়া দাঁড়া অতিথিকে আসার পথ করে দে আয় আয় বেটা গোপাল কাছে পেন নাম হই সাধু বাবা। আহ তোর তো বেশ সাহস আছে দেখছি বেটা। ভয় ডর ব্যাপারটা আমার কাছে বরাবরই কম সাধু বাবা। খুবই ভালো কথা। আমি তোকে তোর এই নির্ভীকতা তথা সাহসিকতার একটা পুরস্কার দেব। কাছে আয় বেটা। আগে হ্যাঁ, বেটা মন্ত্রটা মনে আছে তো? আগে হ্যাঁ সাধু বাবা। বেশ 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 শোনাবো আপনাকে? আরে আরে না 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 একদম না একদম না, ভুলেও না। একমাত্র একাকী কোনো দেবতাকে মনে মনে কল্পনা করে কেবলমাত্র একবারই তুমি এই মন্ত্র উচ্চারণ করতে পারবে, দ্বিতীয়বার না। প্রথমবার উচ্চারণ করলে কি হবে সাধু বাবা? প্রথমবার উচ্চারণের সাথে সাথেই এই মন্ত্র তার নিজের কাজ করবে। কাজ শেষ হবার সাথে সাথেই মন্ত্র তোমায় ছেড়ে আমার কাছে চলে আসবে। এই মন্ত্রটি এবং বর্তমান সমস্ত ঘটনা তুমি বিস্মৃত হবে। সেই হেতু দ্বিতীয়বার এই মন্ত্র তুমি উচ্চারণই করতে পারবে না। অহংকার! গোপাল 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 এই গোপাল গোপাল রে গোপলা গোপাল এই গোপলা গোপাল ন্যাপলা ভেতরেই চল, দেখি ওখানে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ তাই চলেন পণ্ডিত মশাই। গোপাল গোপাল এই গোপাল এই গোপাল ওরে গোপাল এই হতচ্ছাড়া গোপাল, কোথায় লুকিয়েছিস গোপাল? ওরে ও গোপাল! ও নেপাল কাকা, ওই তো তোমার ছেলে গোপাল। আরে হ্যাঁ ওই তো ওই তো চল 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 চল। চোখ দেখি। মনে হচ্ছে অম্ল, ক্ষুধা মন্দ। কদিন ডাবের জল আর শিঙি মাছের ঝোল চলুক। আর হ্যাঁ, ঝোলে যেন অবশ্যই গেঁদাল আর থানকুনি পাতা দেওয়া থাকে। আর ন্যাপলা, বলুন কবিরাজ মশাই। রুগী কেমন থাকে তাও বেলা গিয়ে জানিয়ে আসিস। আচ্ছা, আমি আসি এখন। ন্যাপলা, কবিরাজ মশাই যাই বলুন না কেন, তুই বরং একবার আমার বাবাকে খবর দে। ওর মতন ওঝা এ তল্লাতে আর নেই। হ্যাঁ গো, পণ্ডিত মশাই ঠিক কথাই বলেছেন। যতই এখন ওটা বাঁশ ঝাড় হোক, আগে তো ওটা মহাশ্মশানই ছিল। আর ওই বাঁশ ঝাড়ের উঁচু ঢিপিটা ছিল চাঁদ বাবার সাধন পীঠ। বেশ, আমাদের সকলেরই যখন এই বিষয়ে একমত, এমনকি পণ্ডিত মশাইয়ের পর্যন্ত, তখন আমি এখনই আকশি বাবাকে ডেকে নিয়ে আসি। চল রে প্যান্তা, আমিও এক পায়ে খাড়া। চলো কাকা। ওম হ্রিং ক্রিং ব্রিং চ্রিং স্বাহা। ওম অগ্নেয় স্বাহা। ওম চামিণ্ডায় স্বাহা। ওম স্বাহা। ওম স্বাহা। ওম স্বাহা। না কর্তামশাইরা, ভূতের চিহ্ন মাত্র কোথাও নেই, বরং মনে হচ্ছে এক পবিত্র জ্যোতি ঘরের চারধার পাহারা দিচ্ছে। কি বলছেন ওঝা ঠাকুর? পবিত্র জ্যোতি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই আকশি ওঝা কখনো মিথ্যে বা ভুল কথা বলে না, কিন্তু আঙ্কেল ঘরে
ঘটনাটা ঠিক কি হয়েছিল সেটা জানেন কি? কাজে সেই ঘটনাটা আগে আমার জানা দরকার। বাবা ঠাকুর, ঘটনাটা যেহেতু আমার ছেলেকে নিয়ে, সেহেতু সেই এই ঘটনাটা পুরোপুরি রূপে আমার ছেলেই বলতে পারবে। কোথায় সে? ঘরে শুয়ে আছে, বায়ুর ঊর্ধ্বগতি, তাই দুর্বল হয়ে গেছে একটু। বেশ, তবে আমায় সেখানেই নিয়ে চলো। আসুন 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 বাবা, আসুন। এই যে বাবা, আমার ছেলে। গোপলা, ও গোপলা, আকশি বাবাকে পেন নাম কর। থাক থাক, ওসবের কোনো প্রয়োজন নেই। তা হ্যাঁ খোকা, কাল ঠিক কি হয়েছিল বলো তো? কাল দুপুরবেলা আমি নন্দীদের চণ্ডী মণ্ডপের সামনে দাঁড়িয়ে মন্ত্র, দেব সম্মোহন মন্ত্র। ওরে ওরে, তুই ধন্য হয়ে গেলি রে, ধন্য হয়ে গেলি। চাঁদ বাবার আশীর্বাদ পেলি, দেব সম্মোহন মন্ত্র পেলি। এখন এই মন্ত্রের জোরে তুই তো এই পৃথিবীর রাজা হতে পারবি রে। তাই তো ভাবি, এই পবিত্র শ্বেত শুভ্র জ্যোতি এলো কোথা থেকে? না না, যাই, আমি যাই এখন। হ্যাঁ, ওঝা ঠাকুর, আপনার দক্ষিণা। না না, আর ওসবের কোনো প্রয়োজন নেই। আমি এখন সেই বাঁশ ঝাড়ে গিয়ে চাঁদ বাবার কবরের পাশে বসে সারা রাত ওনার সাধনা করব, যাতে একটু হলেও চাঁদ বাবার আশীর্বাদ পাই। না না, আমার দেরি হয়ে গেছে, যাই, আমি যাই। সবই তো বুঝলাম গোপাল, কিন্তু তোমার বুদ্ধির উৎসের কোনো খোঁজ পেলাম না। হ্যাঁ, এইবারই হচ্ছে আসল গল্প, অর্থাৎ কিভাবে আমার বুদ্ধির লাভ হলো। এর ঘটনার পর বেশ কয়েকদিন কেটে গেছে। আমরা নিয়মিত পাঠশালে যাই, মন দিয়ে পাঠাভ্যাসও করি। গ্রামের সকলের কাছে আমি তখন সুবোধ বালক হয়ে উঠেছি, আর সেই সাথে চাঁদ বাবার দেওয়া মন্ত্রের কথাও ভুলতে বসেছি। এদিকে বর্ষার মেঘ কেটে গিয়ে শরতের নীল আকাশ দেখা দিয়েছে। এসে গেছে মা মহামায়া পূজার সময়। সেই সময় একদিন দুপুরবেলা আমি পাঠশালা থেকে বাড়ি ফিরছি, এমন সময় দেখি নন্দীদের বাড়ির সামনে জন কয়েক লোক ছবি দেখিয়ে দেখিয়ে গান গাইছে। গানের বিষয় অবশ্য মহিষাসুর বধ। তারপর পরাজিত হয়ে দেবগণ পদ্মজনি পিতামহে করিয়া অগ্রণী গেলা যথা বিষ্ণু মহেশ্বর সেই দুই দেবতার কাছে। মহিষাসুরের যত দুষ্ট আচরণ। চতুর্মুখ ব্রহ্মাকে দেখে তো আমার চক্ষু স্থির। ভাবলাম, কোনো মানুষের যদি 4টে মুখ আর 4টে হাত হয়, তাহলে তার আসল রূপটি কেমন হবে? যেমন ভাবা তেমনি কাজ, এক ছুটে একেবারে নদীর তীরে। কেউ নেই, একেবারে নির্জন। যাই, এবার মন্ত্রটা উচ্চারণ করি। ওং হিং দেবতাই নমঃ, ওং বিশ্ব পরিপানায়তে নমঃ, ওং ব্রহ্মা দেবতাই নমঃ, ওং মন্ত্ররজ্জু বন্ধনায় নমঃ, ওং দেবতাই নমঃ। পেন নাম সাধু বাবা। আয়ুষ্মান ভব পুত্র। ব্রহ্মা বিষ্ণু আর দেবাদিদেব মহাদেব ব্যতীত অন্য আর সমস্ত দেবতাকে তুমি এই মন্ত্রে আহ্বান করতে পারো। ঠিক আছে সাধু বাবা, তাহলে এখন কাকে ডাকি? আশ্বিন মাস, দুর্গাপূজার সময়। ঠিক আছে, চতুর্মুখ ব্রহ্মাকে দেখতে না পাই, দশভুজা মা দুর্গাকে তো দেখতে পাবো, তাই সই। ওং হিং দেবতাই নমঃ,
ওং বিশ্ব পরিপানায়তে নমঃ, ওং দুর্গা দেবী ওই নমঃ, ওং মন্ত্ররজ্জু বন্ধনা ওই নমঃ, ওং দেবতা ওই নমঃ। বল পুত্র, কি কারণে আমায় ডেকেছিস? মা, একসাথে 10 হাতওয়ালা কোনো মানুষ তো আমি দেখিনি, তাই ভাবলাম একবার তোমায় দেখি, তাই তো ডাকলাম। কিন্তু মন্ত্রবন্ধনে আমায় বেঁধে এনেছিস, বর না দিয়ে তো যেতে পারবো না। কি বর দেবে মা? অমরত্ব? না, ওটা দিতে পারবো না, কারণ মানুষ হয়ে যখন জন্মেছ, মরতে তখন হবেই। তবে হ্যাঁ, একটা বর দিতে পারি। আমার এই হাতের পাত্রে আছে মধু। এই মধু পান করলে তুই প্রচুর অর্থের অধিকারী হবি। আর এই হাতের পাত্রে আছে দুধ। এই দুধ পান করলে তুই প্রচুর জ্ঞানের অধিকারী হবি। এখন তুই ঠিক কর, মধু অথবা দুধ, তুই কোনটা পান করবি? মা, আমরা বড় গরিব, দুধ মধু কোনোটাই দেখিনি, তাই একবার একসাথে দেখতে চাই। বেশ, নে তবে। কিন্তু মা, এই যে এই দুটোকে একসাথে দেখব, তাতে এদের গুণাবলী নষ্ট হয়ে যাবে না তো? না। বেশ বেশ মা। সত্যি সত্যি অমৃত মা। এ কি করলি? এ তুই কি করলি গোপাল? কেন মা, ভুল তো কিছু করিনি। ভেবে দেখো মা, জ্ঞান বিনা অর্থ আর অর্থ বিনা জ্ঞান দুই সম্পূর্ণরূপে অসম্পূর্ণ। তাই এদের আমি সম্পূর্ণরূপে গ্রহণ করলাম। কিন্তু তুই তোর শর্ত ভাঙলি। কি করে মা? তুই কিন্তু এদের একসাথে দেখবি বলেছিলিস। হ্যাঁ মা, সে তো বলেই ছিলাম, কিন্তু চোখে দেখবো না চেখে দেখবো তা তো বলিনি। কাজেই আমি আমার শর্তও ভাঙিনি। অতি উত্তম। তোর বুদ্ধি বিচক্ষণতায় আমি বড়ই সন্তুষ্ট গোপাল। আমি তোকে বর দিলাম, বিত্তে বুদ্ধিতে তুই ইতিহাসে নাম করবি, আর তোর স্মৃতি শক্তিও হবে অত্যন্ত প্রখর। আর তারপর থেকেই আমাদের গোপাল অশেষ বুদ্ধির অধিকারী, তাই তো? হ্যাঁ, একদম ঠিক। আর বৃত্ত হিসাবে দুবেলা মহারাজের কাছ থেকে মোহর, মতির মালা, হীরের আংটি, সোনার হার পাচ্ছ। তাও ঠিক। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। করো। চাঁদ বাবার কথা অনুযায়ী মন্ত্র কাজ করার পর তোমার তো সবকিছু ভুলে যাওয়া উচিত, কিন্তু মনে আছে কি করে? ওই যে মায়ের দেওয়া বর, প্রখর স্মৃতিশক্তি। তা মন্ত্রটাও মনে আছে নিশ্চয়ই? আছে কিছু কিছু, বড় কঠিন সংস্কৃত শব্দ, তাই কোনোটা ঠিক মনে নেই। হ্যাঁ, তুমি ইতিহাসে নাম করবে ঠিকই, কিন্তু সেটা ধাপ্পাবাজ, মিথ্যাবাদী হিসাবে। ছদ্মসম। এবারের গল্প চোরে ডাকাতে। মহারাজ, কাল রাত্রে আমার বাড়িতে ডাকাতি হয়েছে, সর্বস্ব লুট করে নিয়ে গেছে মহারাজ। আজ ডাকাতি করব গোপালের বাড়িতে। শুনেছি লোকটা মহা ঘুঘু, বেটা আবার কোনো ফ্যাসাতে ফেলবে না তো? বেশি লাফালাফি করলে এটা আছে না, এক কোপে ধড় থেকে মুন্ডুটা নামিয়ে দেবো। তবু কেমন যেন ভয় করছে। আরে এত ভাবিস না, রাতটা আগে হতে দে না। বাবা, সে গুড়ে বালি, তোমরা দরজা ভেঙে ঢোকার আগেই আমি চাল ফুঁড়ে নামবো, তারপর ব্যাস সব মাল নিয়ে চম্পট। চারদিক নিঝুম অন্ধকার, গোপালের ঘরও অন্ধকার, মনে হয় ঘুমোচ্ছে।
এই তাল। সারা গ্রাম ঘুমিয়ে পড়েছে, এই তাল। হ্যাঁ চলো সর্দার। ওগো শুনছো? ওগো বলি শুনছো? কি হয়েছে? ঘরেতে চোর পড়েছে। চোর? এই গোপাল, দরজা খোল। দরজা খোল বলছি, না হলে দরজা ভেঙে ভেতরে ঢুকবো। ওগো ওগো এবার বোধহয় ডাকাত পড়েছে। ওগো ওগো মাথার উপর চোর, নিচে ডাকাত, এখন কি হবে গো? চুপ করো, যা বলছি শোনো। এই সর্বনাশ, ডাকাত দুটো হাজির হয়ে দেখছি। কি যে করি এখন? মা কালী, তুমিই ভরসা, এই ডাকাতদের হাত থেকে বাঁচাও মা। গিন্নি, যা বললাম মনে থাকে যেন। এই গোপাল, দরজা খোল, গোপাল দরজা খোল বলছি। না হলে দরজা ভেঙে দেবো। ওগো কে কোথায় আছো গো? ওগো এই চুপ চুপ একদম। আর বাড়ির কর্তা কোথায়? সিন্ধুকের চাবি কোথায়? শিগগিরই বল, নাহলে এক কবে ধর থেকে মুন্ডু সব আলাদা করে দেবো। ওগো কর্তা ওই চালের উপর আছেন গো, তার কাছে সিন্ধুকের চাবি আছে। এই সর্বনাশ, এ কি অঘটন, এ কি ফাঁসলুম রে বাবা। ওগো ওগো না গো ভাইরা, আমি এ বাড়ির কেউ নই গো। এই দেখো, যা তো, বেটাকে ধরে নিয়ে আতো। ঠিক আছে সর্দার। বল, সিন্ধুকের চাবি কোথায়? ওগো বিশ্বাস করো, আমি জানি না, আমি জানি না গো। ভালো কথায় মুখ খুলবি না না? ওগো তোমরা আমায় মেরো না গো, আমি কিচ্ছু জানি না গো। জানিস না না? এইবার জানবি। বাবা গো, ডাকাত 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 ডাকাত। নাম জেগে উঠেছে। আর না, পালাই চল। গিন্নি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ গো, এই চোরের দয়ায় ঠিকই আছি। হ্যাঁ, এ বেটা চোর নাকি? মার 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 মার। না 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 না, একে মারবেন কেন? কেন? কারণ কর্তারা গো, পেটের দায়ে চুরি করি, ভালো কাজ পেলে এ ঘেন্নার কাজ ছেড়ে দেব গো। মা কালীর দিব্যি বলছি। বেশ, তবে কাল থেকেই আমার খেতে কাজ করবি। খাওয়া পড়া ছাড়াও মাস গেলে 2 টাকা পাবি। কি করবি তো? হ্যাঁ কর্তা, নিশ্চয়ই করব। সত্যি গোপাল, তোমার মতো উদার এ জগতে খুবই কম দেখেছি। সবই ভগবানের দয়া। চোর ধরা। ওগো ও আমাদের একই সর্বনাশ হলো গো। চোরে আমাদের সর্বস্ব লুট করে নিয়ে গেছে গো। ওরে মুখ পড়া অসিনেল রে, আমরা তোর কি ক্ষতি করেছিলুম রে? না, মনে হচ্ছে কান্নাটা নদীর তীরের ঘেটুপুর গ্রাম থেকে আসছে। দেখি আবার কি সব হলো। হায় হায় হায়, কালি ফসল বেচে হাট থেকে নগদ 10-10টা টাকা এনেছিলাম গো। মহাজনের দেনা শোধ করব বলে, কিন্তু এখন আমার কি হবে গো? ওগো আমরা যে সর্বশান্ত হয়ে গেলাম গো। এদের কি হয়েছে ভাই? এরা এমন করে কাঁদছে কেন? কাল চোরে এদের সর্বস্ব চুরি করে নিয়ে গেছে। সে কি? কখন? আপনাকে তো লোকে বুদ্ধিমান বলে, তা সে যে এত কাঁচা তা তো জানতাম না। কেন কেন? চোর তো রাতেই আসে বলে শুনেছি। দিনের বেলায় চোরের দর্শন আজ পর্যন্ত কেউ কি পেয়েছে? না মানে বলছিলাম যে চোর এসেছে কিভাবে? ওই যে কর্তা, ওই উপর দিয়ে চালার ঘর সরিয়ে। ও
কি সর্বনাশ হলো গো, ভাত খাবার একটা থালা পর্যন্ত রেখে যায়নি গো। বাহ, তাহলে খুব মজা তো। আমরা কি সুন্দর কলা পাতা কেটে কেটে গরম গরম মাছের ঝোল আর ভাত খাবো। কি সুন্দর চড়ুই ভাতি মনে হবে, যা দারুণ মজা হবে না? চুপ কর, মুখ পোড়া। বলি মাছের ঝোল খেতে গেলে তো আগে পয়সা দিয়ে মাছ কিনতে হবে, কিন্তু হাতে একটা পয়সা নেই যে ঘরামিকে দিয়ে চাল ঠিক করাবো। সেখানে আমরা মাছ পাবো কোথায় গো? এই যে দেখছি চিল্লে চিল্লে মাথা একেবারে ধরিয়ে দিল। ঠিক আছে ঠিক আছে, দেখছি মহারাজকে বলে যদি তোমাদের কিছু সুরাহা করতে পারি। সে কি, আমার রাজ্যে চুরি? এর কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। চোর ধরতে পারলে কি করবেন মহারাজ? হাতে নাতে চোরকে যদি ধরা যায় তবে সোজা শুলদণ্ড, না হলে কারাগারে নিক্ষেপ। তাহলে তো মহারাজ সবার আগে আপনার ওই কেষ্ট ঠাকুরকে শুলদণ্ড দিতে হয়। কেন কেন আমাদের মদন মোহনকে শুলদণ্ড কেন? বারে, তিনি তো গোপিনীদের বস্ত্রহরণ করতেন। সেনাপতি মশাই, এখানে দুর্যোধনের উরুভঙ্গ পালা হচ্ছে না, চুরির কথা হচ্ছে। তা এখানে চুরির সাথে মদন মোহনের সম্পর্ক কি? বারে, তিনি যে চুরি করে ননি খেতেন, তাই তো তিনি ননি চোর। আর আপনি বাজে কথা বলে মূল্যবান সময় নষ্ট করছেন, কাজের ব্যাঘাত ঘটাচ্ছেন। তাই আপনি কামচোর, তাই আপনাকেও শুলে চড়ানো উচিত, বুঝেছেন? সত্যি থামুন তো মশাই, একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, তার মধ্যে ভ্যাজ ভ্যাজ করে বকা শুরু করলেন। সত্যি কি করা যায় বলো তো গোপাল? সময় হলে ঠিক দেখতে পাবেন কি করি। তবে এ ব্যাপারে কবিরত্নের সাহায্য দরকার। ওর ধরার ব্যাপারে নিশ্চয়ই আমি তোমায় সাহায্য করব গোপাল। ব্যাস, তবে আজ বিকেলেই। ওহ, কাল রাজকোষ থেকে একেবারে 1000 স্বর্ণ মুদ্রা সরিয়েছি। আজ কত সরাবে? রোজ রাত্রে কোষাগার লুট করতে ঠিক ভালো লাগে না, তাই ভাবছি আজ ভালো করে একটা ঘুম দেব। কি হে গোপাল, তোমার মতলবটা কি বলো তো? মতলব মানে? সারা রাজ্যে তো ঢিঢি পড়ে গেছে যে তুমি নাকি রাজার কোষাগার লুট করেছো। বলি ব্যাপারটা কি? ক্রমশ প্রকাশ্য, কিন্তু সাবধান, এটা যে মতলব এ কথা যেন প্রকাশ না পায়। সে কি রে, তবে তো গোপাল ভাঁড়ের ঘরেতে রাশি রাশি মোহর। আজই তবে আমাদের গোপাল ভাঁড়ের ঘরে হানা দিই। হ্যাঁ, তাই চল চল। এই তুইও আয়। ওগো, টালির চালে কেমন আওয়াজ হচ্ছে গো? মনে হচ্ছে চোর এসেছে। যা যা শিখিয়েছি সব মনে আছে তো? হ্যাঁ। তবে শুরু করো। হ্যাঁ গা, তুমি রোজ এত এত মোহর কোথা থেকে পাও গো? কোষাঘাট থেকে চুরি করি। হ্যাঁ, চুরি করো? যদি ধরা পড়ো তবে আমার কি হবে গো? চুপ চুপ, আস্তে, কেউ শুনতে পাবে। শুনতে পাবে? আর দুদিন পর যখন ধরা পড়বে তখন কি হবে? তোরা আমি কোনো দিনই পড়বো না। কেন কেন? আমি কোষাগারের সোজা দরজা দিয়ে ঢুকি না। তবে কোষাগারের ছাদের কাছে চোরা কুঠুরি দিয়ে ঢুকি। কিন্তু সে তো অনেক উঁচুতে, কোষাগারের নামও কি করে? ও, দড়িবে বুঝি? দড়িবে, কিন্তু যা তা দড়ি নয়, মন্ত্রপুত দড়ি। মন্ত্রপুত দড়ি? সে আবার কেমন দড়ি গো? আমি এমন এক মন্ত্র জানি যার দ্বারা চাঁদের জ্যোৎস্না এক অদৃশ্য দড়িতে পরিণত হয়, আর সেই দড়িবে আমি নামি, আবার সেই দড়িবে উঠি। মন্ত্রটা কি গো? কাউকে বলবে না বলো। এই, আমি তোমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি কাউকে বলবো না। এবার বলো। বেশ, শোনো তবে। চাঁদের জ্যোৎস্না হিং টিং ছট, দড়ি হয়ে যাও চটপট চটপট। তবে চলো সোজা রাজার কোষাগারেই যাই। কিন্তু এত বড় প্রাসাদে কোষাগার কোথায় আছে তাই তো জানি না রে। আরে আমি তো জানি। তবে আর দেরি নয়, শিগগিরই চ।
রত্ন। এবার মন্ত্রটা পড়ি। চাঁদের জ্যোৎস্না টিং টিং ছট, তৈরি হয়ে যাও চটপট চটপট। কি হলো কি হলো? পড়ে গেলে নাকি? এই দাঁড়াও দাঁড়াও, আমি যাচ্ছি। বাবা গো, কি ব্যাপার বলতো? কই চাঁদের আলো তৈরি হলো না তো? বোধহয় আমরা মুখ্য মানুষ উচ্চারণে ভুল হয়েছিল। এখন কি হবে? আমরা তো একেবারে আটকা পড়ে গেলুম রে। কি আবার হবে? নির্ঘাত মৃত্যুদণ্ড। সত্যি গোপাল, তোমার বুদ্ধি আছে বটে, আর এর জন্য তুমি পুরস্কার পাবে। বলো কি চাও তুমি? মহারাজ, তবে এই গোমুখ চোরকে আপনি মুক্তি দিন, আর পারলে এদের চাকুরি দিয়ে অন্ন বস্ত্রর ব্যবস্থা করে দিন। ব্যাপারটা একটু বাড়াবাড়ি হলো নাকি? কিচ্ছু হয়নি, বরং দেখবেন সময়ে এই দুই চোরই একদিন এই নদিয়া রাজ্যের উপকার করবে। বেশ, মহানুভব গোপালের আজ্ঞায় শিরোধার্য। জয় গোপালের জয়, জয় মহারাজা কৃষ্ণচন্দ্রের জয়। এবারের গল্প ডাকাত। মহারাজ, আজ বাদে কাল আপনার সিংহাসন আরোহণের বর্ষপূর্তি উৎসব। হ্যাঁ তো কি হয়েছে? কই সেই বহুমূল্য কণ্ঠহারটি তো এখনো এসে পৌঁছলো না। বলি আপনি গড়াতে দিয়েছিলেন তো? হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম, সে এই এসে পড়লো বলে। হায় হায় মহারাজ, আমার সর্বনাশ হয়ে গেল। আরে 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি সেই মুর্শিদাবাদের স্বর্ণবণিক না? হ্যাঁ মহারাজ। কিন্তু কি সর্বনাশ হয়েছে আপনার? রানীর ফরমায়েশি সেই হীরার হার কোথায়? সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সে হার টাকাতে লুট করেছে মহারাজ। আমি জানি না মহারাজ, আমার ওই হাড়ি চাই। নদিয়া রাজ্যে ডাকাতি, এ তো খুব একটা ভালো খবর নয়। আচ্ছা বণিক মশাই, আপনি সেই ডাকাতকে দেখলে আবার চিনতে পারবেন? নিশ্চয়ই পারবো। তার মাথায় বাবরি চুল, ছোট করে ছাঁটা, গোঁফ দাড়ি বিহীন মুখ, গালে একটা বড় জরুর, দুই কানে। আর আর কি বৈশিষ্ট্য আছে? ওই যে বললুম, পা গালে একটা বড় জরুর। এইবার দেখুন তো। হ্যাঁ হ্যাঁ, এইবার একদম ঠিক হয়েছে মহারাজ। এইবার এই চিত্রটা আপনি বাজারের মধ্যে আটকে দিন, আর চিত্রকর তুমি এই চিত্রের আরো কিছু নকল তৈরি করো। মহারাজ সেই নকলগুলো পথে ঘাটে আটকে দিতে হুকুম করুন। তাতে লাভ? সবাই সেই ডাকাতকে চিনতে পারবে, আর তাতে খুব শীঘ্রই ডাকাতও ধরা পড়বে। হ্যাঁ মহারাজ, গোপালের বুদ্ধিটা মন্দ নয়। দেখি, এ তো চারিদিকে দেখি আমারই ছবি। না, হাওয়া গরম মনে হচ্ছে, কিছু একটা ব্যবস্থা নিতে হবে। কি ব্যবস্থা নি? কি ব্যবস্থা নি? হ্যাঁ, মনে পড়েছে। বমকালি, বমকালি, বমকালি। সন্ন্যাসী ঠাকুর প্রণাম। আয়ুষ্মান ভব। কিন্তু পুত্র, এক সামান্য হারের জন্য এত চিন্তা? চিন্তা করো না, চিন্তা করো না, সময় হলে ওই হার ঠিক তুমি পাবে। সন্ন্যাসী বাবা, আপনি যে অন্তর্যামী। বাবা, ওইসব যোগ সাধনার ফল বুঝেছো? না না, ওইসব যোগ সাধনা টাধনা নয়। আমি আসলে মহাকালীর নাম জপ করছিলাম, তখন মাই আমাকে সব কথা খুলে বললেন, আর এও বললেন যে কিভাবে ওই হার আপনি ফেরত পাবেন। কি করে ফেরত পাবো? একটু এদিকে আসুন রাজা, এই কথাটা আমি একটু সঙ্গোপনে বলতে চাই। বেশ, চলুন তবে। হ্যাঁ হে গোপাল, সন্ন্যাসী ঠাকুর মহারাজকে কি বলছেন বলুন তো? ক্রমশ প্রকাশ্য। এখন চুপ, মহারাজ এগিয়ে আসছেন।
মহামন্ত্রী হবুচন্দ্র, রানীর হার প্রাপ্তির জন্য এই সন্ন্যাসী এক বিরাট যজ্ঞের অনুষ্ঠান করবেন। আর যতদিন এই যজ্ঞ না হচ্ছে ততদিন ইনি প্রাসাদের এক কক্ষে বসবাস করবেন। আপনি দেখবেন যেন এনার কোনো অসুবিধা না হয়। যথাজ্ঞা মহারাজ। আসুন সন্ন্যাসী ঠাকুর, আসুন। আরে সন্ন্যাসী ঠাকুর, প্রণাম। তারপর রাত্রে ঘুমের কোনো ব্যাঘাত হয়নি তো? আগে না মহারাজ। প্রণাম মহারাজ। এই তো, তুমি সঠিক সময়ে এসছো। ইনি সেই সন্ন্যাসী। সন্ন্যাসী ঠাকুর, এই ছেলেটি আমার রাজ্যের এক বিখ্যাত চিত্রকর। কলা শিল্পে উন্নতির জন্য আপনার কাছে আশীর্বাদ নিতে এসছে। কি হলো, আমায় দেখে ওরকম চমকে উঠলে কেন? আসলে আপনার শরীরে এক অদ্ভুত জ্যোতি লক্ষ্য করলাম। সবই মায়ের লীলা। বম কালী, বম কালী, বম কালী। হবে, তোমার হবে। তুমি চিত্রকর হিসাবে একদিন সারা ভারতবর্ষে নাম করবে। এখন আসি তবে। প্রণাম সন্ন্যাসী। বলো কি? এই দেখুন না, সেই চোরের চিত্র। একবার দেখুন। কি চিনতে পারছেন? দাঁড়াও বাছাধন, দেখাচ্ছি মজা। বেটা ঘুমোচ্ছে, এই সুযোগ। মন্ত্রী মশাই, লঙ্কার বাটাটা দিন তো। এই নাও। ব্যাস তৈরি। এবার এটা এইবার খেলা শুরু হলো বলে। প্রহরীরা সব তৈরি তো? হ্যাঁ। মহারাজকে লোক ডাকতে গেছে, তিনি এলেন বলে। ওরে বাবারে, ও চোখ জ্বলে গেল, জ্বলে গেল। আগুন, আগুন, আগুন লেগেছে, আগুন! আগুন! ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে! একই সন্ন্যাসী ঠাকুরের এমন দুর্দশা কে করলে? এ সন্ন্যাসী নয় মহারাজ, এ সেই ডাকাত। হ্যাঁ, ডাকাত? তবে হীরার হারখানি কোথায়? আগে এই যে মহারাজ, মহারাজ দয়া করে আমাকে ছেড়ে দিন মহারাজ। আমি কথা দিচ্ছি ভবিষ্যতে আর এরকম করব না মহারাজ। কিন্তু গোপাল, একটা কথা মাথায় ঢুকছে না আমার। ও ডাকাত প্রাসাদে এলো কেন? ওর কি প্রাণের কোনো মায়া ছিল না? ছিল মহারাজ, আর সেই জন্যেই ও ছদ্মবেশেই রাজপ্রাসাদে এসেছিল। কারণ প্রহরীরা তো পথে ঘাটে চোর ডাকাত খুঁজবে, প্রাসাদে নয়। যাক, তোমার বুদ্ধির জোরে আজ ডাকাত ধরা পড়লো। এই নাও তোমার পুরস্কার। আমার বুদ্ধির জোরের থেকেও বড় ছিল চিত্রকরের পর্যবেক্ষণ ক্ষমতা। তাই প্রকৃত পুরস্কার ওরই পাওয়া উচিত। এই নাও ভাই। এবারের গল্প কৃতজ্ঞ অকৃতজ্ঞ। এত দেরি হচ্ছে কেন? গোপালের শরীর টরীর খারাপ হলো নাকি? শরীর খারাপ না ছাই, কাজে ফাঁকি মারার ধান্দা। তার মানে রোজই গোপাল ফাঁকি মারে? আচ্ছা, আজ আসুক, আচ্ছা জব্দ করবো পেটাকে। প্রণাম মহারাজ। এত দেরি কেন? আগে মহারাজ। গোপাল, উত্তর খুঁজছ নাকি? শোনো গোপাল, তুমি এমন দুই জন্তু আমার সামনে হাজির করো যার একটি হবে স্বভাব কৃতজ্ঞ আর অপর একটি হবে জাত অকৃতজ্ঞ।
স্বভাব কৃতজ্ঞ আর জাত অকৃতজ্ঞ। সর্বনাশ, এমন জন্তু আমি কোথায় পাবো মহারাজ? কোথায় পাবে, কেমন করে পাবে, সে কথা আমি কি করে বলবো গোপাল। আগামীকালের ভিতর তুমি আমার নির্দেশ মতো একটি স্বভাব কৃতজ্ঞ আর একটি জাত অকৃতজ্ঞ জন্তুকে আমার সামনে এনে হাজির করো। আর যদি হাজির করতে না পারো তাহলে তাহলে তোমাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করা হবে। চেষ্টা করে দেখছি মহারাজ। সে কি গো, এমন জন্তু পাবে কোথায়? কি হলো বাবা, চুপচাপ বসে যে? তোমাদের জামাই এসেছে, কথা বলবে না, আদর আপ্যায়ন করবে না? না, পারবো না, তুই যা এখান থেকে। দেখবে জামাই বাড়ি ফিরে তোমাদের কেমন নিন্দে করবে। করবে না, বেটা জামাই জাতটাই এরকম, জাত অকৃতজ্ঞ। যতই ভালো খাওয়াও পড়াও আদর করো না কেন, পান থেকে চুন খসলেই ব্যাস সঙ্গে সঙ্গে নিন্দে শুরু। কি বললে? জামাই জাত অকৃতজ্ঞ? বাহ, রাজার চাহিদা মতো একটা জন্তু তো পেয়ে গেলে, বাকি কেবল আর একটা। সেটাও কাল সকালের ভেতর জোগাড় হয়ে যাবে ক্ষণ। এখন বরং খোলা হাওয়া একটুক্ষণ ঘুরে আসি, মাথাটা ঠান্ডা হবে, অপর জন্তুটি খুঁজতেও সুবিধা হবে। আজ এখনো গোপাল আসেনি, মনে হয় ভয় পেয়েছে বোধ হয়। প্রণাম মহারাজ। কে বলে গোপাল ভয়েতে পালিয়েছে? এই তো আমি হাজির মহারাজ। আমার ফরমায়েশি জন্তু দুটো কোথায়? আজ্ঞে মহারাজ, তারা বাইরে অপেক্ষা করছে, অনুমতি দেন তো নিয়ে আসি। বেশ, নিয়ে এসো। রাজসভায় কুকুর নিয়ে ঢুকলে কেন গোপাল? মহারাজ ক্রুদ্ধ হবেন না, মন দিয়ে শুনুন। এই কুকুরটা হচ্ছে স্বভাব কৃতজ্ঞ। প্রভু যতই বিপদে পড়ুক না কেন, কখনোই প্রভুকে ছেড়ে কোথাও যাবে না। সামান্য একটু খেতে পেলেই খুশি, খুব খুশি। আর এই লোকটি হচ্ছে আমার জামাই। জামাই যাত্রাকে একটু লক্ষ্য করে দেখবেন। পৃথিবীর যা কিছু শ্রেষ্ঠ খাদ্য, শ্রেষ্ঠ উপহার দিন না কেন, ওদের মন কিছুতেই ভরবে না, কারণ বেটারা জাত অকৃতজ্ঞ। অকৃতজ্ঞের স্থান অন্ধকার কারাগারে। প্রহরী, আদেশ মহারাজ। গোপালের জামাইকে এই মুহূর্তে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। যথা আজ্ঞা মহারাজ। কিন্তু মহারাজ, ভেবে দেখেছেন কি যে আপনি আমি সকলে কারো না কারোর জামাই? কাজেই জাত অকৃতজ্ঞের মধ্যে আমরাও পড়ি মহারাজ। তাই শাস্তি যদি পেতে হয় তাহলে আমাদের সকলেরই পাওয়া উচিত মহারাজ। গোপাল, যুক্তিতে তোমার সাথে পেরে ওঠা মুশকিল। ঠিক আছে, তোমার জামাইকে আমি মুক্তি দিলাম, আর সাথে দিলাম তোমার পারিতোষিক 1000 স্বর্ণ মুদ্রা। এই নাও। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়, জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়।